অনেক আছে। আজকের এই সভার সম্মানীয় সভাপতি, মঞ্চে উপস্থিত দলের সাধারণ সম্পাদক, বিধায়ক ভাই দীপক বর্মন, অরুণ দা এবং আমরা যারা সকলেই এখানে আছেন, আরেকজন বিধায়ক আছেন, আপনাদের সামনে নতুন করে পরিচয় করিয়ে দেবার কেউ নেই। আমি প্রত্যেককে করছি না, এখানে নাটুদাকে করছি না, করছি না, অনেকেই আছে, বলতে বলতে অনেকের নাম করে গেল। কারণ এই সভাটা সম্বর্ধনার সভা না, এই সভা হচ্ছে আগামী 26-এ তৃণমূল কংগ্রেসের বিসর্জনের জন্য যারা ঐক্যবদ্ধ হতে চাই। আমাদের দলের নেতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি স্লোগান দিয়ে গিয়েছিলেন, নেতা নয় দল বড়, দলের চেয়ে দেশ বড়। আর সেই মন্ত্রকে বাতিল করে 50-এর দশক থেকে আমরা যাত্রা শুরু করেছি। আমরা কোথায় ছিলাম, কোথায় পৌঁছেছি, এখানে বিজেপি কর্মীদের কাছে নতুন করে বলবার কোনো প্রয়োজন নেই। কিন্তু টুকরো টুকরো স্মৃতি, ছোট ছোট কথা, ছোট ছোট দেখা ছাড়া কোনো রাজনৈতিক দল থাকতে পারে। একটা সময় ছিল 242টা আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম শ্রীমতী গান্ধীর মৃত্যুর পর, যখন সারা ভারতবর্ষের সমস্ত বিরোধী শক্তি কংগ্রেসকে পরাজিত করবে বলে একটি নির্দিষ্ট প্রস্তুতি শুরু করে দিয়েছিল। ঠিক তেমনই সময় ইন্দিরা গান্ধী তিনি একটা আক্রান্ত হলেন সন্ত্রাসবাদের পুলিশে। সারা দেশ জুড়ে আওয়াজ উঠল, जब तक सूरज चरण रहेगा इंदिरा तेरा नाम रहेगा। इंदिरा মৃতদেহকে সামনে রেখে কংগ্রেস নরমের যোগ্য চালানো গোটা দিল্লি জুড়ে, দিল্লির উপকণ্ঠ জুড়ে খুন কা বদলা খুন করেंगे। ঠিক এই সময় রাজীব গান্ধী কলকাতায় আসে। রাজীব গান্ধী কলকাতায় যখন ছিলেন তখন ইন্দিরা গান্ধীর এই সংবাদ পান, তাকে জানিয়ে দেওয়া হয় অবিলম্বে দেশে দিল্লিতে ফিরে আসবার জন্য। ভাই প্লিজ, আমরা দেখতে পেলাম এক অভূতপূর্ব দৃশ্য। কলকাতা শহরে পোস্টার লেগেছে, টুডেজ লিডার টুমরোজ হোপ। রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধীর মৃত্যুর সঙ্গে সঙ্গে রাজীব গান্ধী ক্ষমতায় আসীন হয়ে গেলেন। প্রণব মুখোপাধ্যায়, যার হওয়ার কথা ছিল দেশের প্রধানমন্ত্রী, কংগ্রেস বাঙালি বলে তাকেও সুভাষচন্দ্র বোসের মতো আজকে লাইনের বাইরে করে দিলেন। আজকে সেই কংগ্রেসের ডিএনএ নিয়ে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস বাঙালিদের কথা বলছে। সেদিন কোন বাঙালি এমপি কংগ্রেস দাঁড়িয়ে কংগ্রেস নেতৃবৃন্দের সামনে বলতে পারেননি যে আমরা প্রণব মুখার্জিকে প্রধানমন্ত্রী চাই। যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় বন্ধ ঘরের মধ্যে প্রণব মুখার্জির সঙ্গে বৈঠক করেছেন, যিনি আজকে বাঙালির আত্মমর্যাদা, বাঙালির অস্মিতা, বাঙালির মহিমা নিয়ে আজকে কলকাতায় পদযাত্রা করে পশ্চিমবঙ্গের বাইরে বসবাসকারী বাঙালিদের কফিনের উপরে শেষ পেরেক পুঁতে দিলেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রণব মুখার্জির পাশে দাঁড়াননি। প্রণব মুখার্জিকে দল ছাড়তে হয়েছিল। দলের বাইরে গিয়ে তিনি তৈরি করেছিলেন একটা রাজনৈতিক দল। মজা করে আবার এই কংগ্রেসীরা তখন বলতো মাতাজি নেতাজি প্রাইভেট লিমিটেড, কারণ প্রণব বাবু দলের নাম দিয়েছিলেন রাষ্ট্রীয় সমাজবাদী কংগ্রেস, ইন্দিরা কংগ্রেস। তো সেজন্য শিশির বসু, নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাইপোকে সঙ্গে নিয়ে দল প্রতিষ্ঠা করেছিলেন, সাফল্য পাননি, আবার ফিরে এসেছিলেন কংগ্রেসে। যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধাচরণ করছেন, আরে এত বছর বুঝতে সময় লাগে নাকি? 20 বছর সংসার করবার পর, 8 বছর বিজেপির সঙ্গে সংসার করবার পর বলছেন বউ কেন কালো? বিজেপি সাম্প্রদায়িক উনি এই কথাটা 1998 সালে বুঝতে পারেননি, 1999 সালে বুঝতে পারেননি, 2001 সালে বুঝতে পারেননি, 2006 সালে বুঝতে পারেননি। হঠাৎ মুখ্যমন্ত্রী বললেন সমদূরত্বের রাজনীতি। আমি কংগ্রেসের সঙ্গেও নেই, আমি বিজেপির সঙ্গেও নেই, আমি 7-এও নেই, আমি 5-এও নেই, আমি 6 আর 8-এ আছি।
মুখ্যমন্ত্রী ময়দানে নামলেন, আমার যেমন বেনি তেমনি রবে চুল ভিজাবো না, সমদূরত্বের রাজনীতি, কংগ্রেসের থেকেও দূরত্ব, বিজেপির থেকেও দূরত্ব। 2011 সালে আমাদের সামনে দাঁড়িয়ে আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী একদিন রাহুল গান্ধীর দিকে তাকিয়ে বলেছিলেন এগুলো হচ্ছে সমস্ত ভোটের কোকিল, ভোট এসে গেলেই পশ্চিমবঙ্গে এসে ঝাঁপিয়ে পড়ে। আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রণব মুখার্জির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করবার পরে রাহুল গান্ধী কোকিল থেকে রাতারাতি কাকাতুয়া হয়ে গেলেন, কংগ্রেসের সঙ্গে কথাবার্তা শুরু হয়ে গেল, পশ্চিমবঙ্গ থেকে সিপিআইএম এর বিসর্জন হলো। মানুষ জানতেন দীঘা গোয়া হবে না, মানুষ জানতেন কলকাতা লন্ডন হবে না, মানুষ জানতেন দার্জিলিং সুইজারল্যান্ড হবে না, মানুষ জানতেন প্রত্যেকটা মহকুমায় একটা করে সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি করা যাবে না, মানুষ জানতেন 30,000 কারখানার দরজার তালা খোলা যাবে না, মানুষ জানতেন পশ্চিমবঙ্গের শিক্ষা ক্ষেত্রকে সম্পূর্ণ মধ্যমেধার চাষ থেকে মুক্ত করা যাবে না, সংঘর্ষ মুক্ত করা যাবে না, মানুষ জানতেন একদলীয় একচেটিয়া একাধিপত্যকে রাতারাতি শেষ করে দেওয়া যাবে না। কিন্তু তারপরেও মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছিলেন, ভোট দিয়েছিলেন একটি নির্দিষ্ট উদ্দেশ্যে। ইস্যু ছিল একটাই, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা। আমি প্রতিবাদ করব, আমি কথা বলবো, আমি আমার মতো করে সরকারি নীতি সিদ্ধান্তের সমালোচনা করব, আমি বিধানসভায় সোচ্চার থাকব, আমি স্পিকারের অনুমতি নিয়ে সরকারের বিভিন্ন স্ট্যান্ডের সমালোচনা করবার জন্য বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে প্রতিবাদ করব, আমি পঞ্চায়েতে আমার দলীয় প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করব। নির্ভয় পশ্চিমবঙ্গের মানুষ, গ্রামের মানুষ, নারী পুরুষ পায়ে পা মিলিয়ে 50% রিজার্ভেশনের মধ্যে দিয়ে তার স্থানীয় আর্থ সামাজিক উত্তরণের জন্য সে নির্বাচনে জয়ী যদি হয় তাহলে বোর্ড গঠন করব। আজকে সেই অধিকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের থেকে কেড়ে নিয়েছে। পশ্চিমবঙ্গের সমস্ত সাংবিধানিক ব্যবস্থাটাকে তিনি ধ্বংস করে দিয়েছেন। গণতন্ত্রের 4 পিলার, এই যে সংবাদ মাধ্যমের কর্মীরা আছেন এমন এমন প্রশ্ন আমাদের জিজ্ঞাসা করেন যে প্রশ্নগুলো করা উচিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন না করে জিজ্ঞাসা করছেন বিজেপিকে। কারণ কি? কারণ বিজেপি অস্বস্তিকর হলেও প্রশ্নের উত্তর দেবে। প্রশ্ন যদি টিউটার্ড হয়, প্রশ্ন যদি কোনো এজেন্সি দ্বারা নিয়ন্ত্রিত হয়ে যায়, তারপরেও বিজেপি তার উত্তর দিতে পারবে। আর যদি না দিতে পারে হাত জোর করে জানিয়ে দেবে যে এই প্রশ্নের উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, আমরা একটু পরে আপনাদের জানিয়ে দেব। কিন্তু এই সভা যদি তৃণমূল কংগ্রেসের সভা হয়, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যদি কেউ এ ধরনের কোনো বিবৃতি দেন, কোনো সংবাদ মাধ্যমের কর্মীও যদি প্রশ্ন করেন, তিনি আক্রান্ত হবেন, তিনি রক্তাক্ত হবেন। ঠিক একইভাবে আর প্লাস নিউজ, আর ভারত, রিপাবলিক ভারত, আজকে আমি হাউসের কথা বাদ দিলাম, একজন সাংবাদিক শুধুমাত্র পরিকল্পিতভাবে তাকে টার্গেট করা হয়েছে। এটা কোনো আকস্মিক ঘটনা নয়, ছিনতাইয়ের ঘটনা নয়। সাংবাদিকদের ভীত সন্ত্রস্ত করে দেবার জন্য আজকে পার্ক সার্কাস, যে অঞ্চলে বিশেষ কিছু শান্তিপূর্ণ মানুষ বসবাস করেন এবং যারা তৃণমূলের অনুগামী, তৃণমূল যাদের অমৃত রস পান করেছে এবং পান করিয়েছে, তারাই কিন্তু কালকে আজকে ব্লেড দিয়ে তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করলো। এই যত ব্লেডবাজ মার্কেটে ঘুরে বেড়াচ্ছে, এই ব্লেডবাজরা একই দলের, সেই দলের নাম তৃণমূল কংগ্রেস। গত 3 বছরে যত রাজনৈতিক খুন হয়েছে তার মধ্যে 90% হয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী খুন, তৃণমূল কংগ্রেসের নেতারা খুন। একটা রাজনৈতিক দল যেদিন ক্ষমতায় এসেছিল 2011 সালে, খুন হয়েছিলেন হাওড়ায় বসবাসকারী তপন দত্ত, তৃণমূল কংগ্রেসের নেতা। তার স্ত্রী প্রতিমা দত্ত দরজায় দরজায় ঘুরেছিলেন, মানুষকে বলেছিলেন যে আমার স্বামীর বিচার চাই। চার্জশিট থেকে সাপ্লিমেন্টারি চার্জশিটের নামে প্রকৃত অপরাধীদের নাম বাদ যাচ্ছে। খুন করেছে তৃণমূল কংগ্রেস। আর আজকেও প্রতিনিয়ত যখন তৃণমূল কংগ্রেসের কর্মী খুন হচ্ছেন, একটা খুনের ক্ষেত্রেও এই মুসলমান বিরোধী বিজেপির দিকে কেউ আঙুল তোলেনি। কোন মুসলমান বলেনি, কোন মুসলমান বিজেপির তৃণমূল কর্মীর পরিবার বলেনি যে বিজেপি খুন করেছে। তারা বলছে খুন করেছে তৃণমূল কংগ্রেস, আমরা সিবিআই তদন্ত চাই।
তাই সংখ্যালঘুদের চিন্তা করতে হবে। আপনারা সিবিআই তদন্ত চাইবেন। ভারতবর্ষে যে সরকার বসে আছে সেটা নরেন্দ্র মোদীর সরকার, পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্বের সরকার, আধুনিক সরকার, আধুনিক মানুষের চোখ দিয়ে ভারতটাকে দেখার সরকার, তরুণ প্রজন্মের চোখ দিয়ে গোটা বিশ্বকে দেখার সরকার। এই সরকার শুধুমাত্র আর্থিক উত্তরণের ক্ষেত্রে নজির স্থাপন করেছেন সারা নয়, কোভিড বিপর্যয়ের পরেও একটা দেশ তার কোন পরিকল্পনাকে বাতিল করেনি। আজও বিনা পয়সায় রেশন পাচ্ছেন দেশের 80 কোটি মানুষ, তার মধ্যে হিন্দু আছে, মুসলমান আছে, তার কাউকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। আজকে সকলকে চিন্তা করতে হবে কোন পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে। মরছে মুসলমান, মারছে মুসলমান, মরছে তৃণমূল, মারছে তৃণমূল। আইন শৃঙ্খলা বলে এ রাজ্যে কোনো কিছু আর ব্যবস্থা নেই। আমরা যারা বিজেপি করি আমাদের মানুষকে প্রতিনিয়ত জবাব দিতে হচ্ছে কেন তৃণমূল কংগ্রেসটা এখানে আছে। বারবার বলছে কেন রাষ্ট্রপতি শাসন নেই। আমাদের প্রশ্নের উত্তর দিতে দিতে আমার তো মাথার অর্ধেক চুল উঠে গেল। আমি দলের প্রধান মুখপাত্র ছিলাম, দীর্ঘদিন দলের সঙ্গে আছি, একটাই প্রশ্ন, সেটিং কতদিন আর এই সরকারটাকে টিকিয়ে রাখবেন? আরে আমরা বারবার বলছি কোন নির্বাচিত সরকারকে 356 দ্বারা জারি করে ফেলে দেওয়ার পক্ষে পার্টি নয়। পার্টি মমতা বন্দ্যোপাধ্যায়কে শহীদ হতে দেবে না, পার্টি তৃণমূল কংগ্রেসকে শহীদের মর্যাদা দেবে না। যদি রাষ্ট্রবিজ্ঞান সত্য হয়ে থাকে, যদি সমাজ বিজ্ঞান সত্য হয়ে থাকে, পশ্চিমবঙ্গের মানুষের রাজনৈতিক সচেতনতা যদি ঠিক হয়ে থাকে, তৃণমূল কংগ্রেস তার স্বাভাবিক রাজনৈতিক মৃত্যুর দিকে এগিয়ে যাবে। মৃতদেহ চুল ছেড়ে মৃতদেহকে হালকা করে দেওয়ার কোনো প্রয়োজন নেই, হালকা করা যাবে না। 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন মানুষ তৈরি করে নিয়েছে। মানুষ জানে যদি এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস না চলে যায় তাহলে পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশে রূপান্তরিত হয়ে যাবে। মানুষ আরেকটা ইসলামিক রিপাবলিক চায় না, মানুষ পশ্চিমবঙ্গকে বিচ্ছিন্ন দেখতে চায় না। মানুষ সরাসরি বলছে যে এবার মুক্তি চাই, পরিত্রাণ চাই, বাংলা বাঁচতে চায়, আমরা আমাদের মতো করে কথা বলতে চাই, আমরা নিঃশ্বাস নিতে চাই, আমরা নারী সুরক্ষা চাই, ছেলে মেয়েদের ভবিষ্যৎ চাই, আমরা মেধার মর্যাদা চাই। আমাদের ছেলেরা পরীক্ষা দিয়ে যে চাকরি পেয়েছে আলু পটলের মতো সেই চাকরিকে বাজারে বিক্রি হতে দেখতে চাই না। যে ছেলেগুলো রাস্তায় বসে আছে, উত্তরবঙ্গের ছেলে মেয়ে, শিলিগুড়ির ছেলে মেয়ে, আজকে বিজেপি, তৃণমূল কংগ্রেসের পরিবার, বামপন্থীদের পরিবার, মুসলমানদের পরিবার, সমস্ত পরিবারের ছেলে মেয়ে কিন্তু রাস্তায় বসে আছেন। এই সরকার শুধুমাত্র কিছু দুর্নীতিগ্রস্ত, কিছু চোরকে বাঁচানোর জন্য, কিছু চাকরি ক্রেতা এবং চাকরি বিক্রেতা যাতে চিহ্নিত না হয়ে পড়ে তার জন্য আপনারা যারা বসে আছেন আপনাদের দেও করের টাকা নিয়ে আজকে তারা দিনের পর দিন একটা কোর্ট থেকে আরেকটা কোর্টে দৌড়চ্ছেন। আর প্রত্যেক জায়গায় তারা সমালোচিত হচ্ছেন, ধিক্কৃত হচ্ছেন, তিরস্কৃত হচ্ছেন, সরকারের অবস্থান বিরোধিতা করছে। আজকে সম্পূর্ণভাবে কোর্ট। একটা ঘটনা দেখান যেখানে তৃণমূল কংগ্রেস কোন ফেভারেবল জাজমেন্ট পেয়েছে। কারণ তৃণমূল কংগ্রেসের যে অবস্থান সেটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বিরুদ্ধের অবস্থান। তৃণমূলের অবস্থান আজকে সম্পূর্ণ গণতান্ত্রিক পরিকাঠামোকে ভেঙে দেওয়ার অবস্থান। তৃণমূলের অবস্থান প্রশাসনের রাজনীতিকরণের অবস্থান। তৃণমূলের অবস্থান উত্তরবঙ্গ থেকে শুরু করে পাহাড় পর্যন্ত জাতির নামে বজ্জাতি করবার আজকে একটা অবস্থান। আজকে এটাকে বন্ধ করতে হবে। এই উত্তরবঙ্গের মানুষকে ভেঙে টুকরো করতে চায় তৃণমূল। পাহাড়ের মানুষের মধ্যে ছোট ছোট গোষ্ঠীকে চিহ্নিত করে দিয়ে এক গোষ্ঠীর সঙ্গে অন্য গোষ্ঠীর লড়াই করে প্রতিযোগিতা তৈরি করতে চাইছে তৃণমূল। আজকে তৃণমূলের এই বিভাজনের রাজনীতি, এই বিভ্রান্তির রাজনীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তৃণমূলের রাজনীতি এতদ্দেশীয় আর ভাটিয়াদের মধ্যে একটা পাঁচিল তুলে দেওয়ার রাজনীতি। এই রাজনীতি উত্তরবঙ্গের মানুষ মানবে না, কুচবিহারের মানুষ মানবে না, জলপাইগুড়ির মানুষ মানবে না, আলিপুরদুয়ারের মানুষ মানবে না, শিলিগুড়ির মানুষ মানবে না, দার্জিলিং এর মানুষ মানবে না, কালিম্পং এর মানুষ মানবে না। এই রাজনীতির বিরুদ্ধে উঠতে হবে আপনাদের। উত্তরবঙ্গের মানুষ আমাদের দুহাত ভরে আশীর্বাদ করেছে, ধারাবাহিকভাবে আমাদের প্রার্থী পাহাড় থেকে নির্বাচিত হয়েছেন। যশবন্ত সিং হয়েছেন
SS আলুওয়ালিয়া হয়েছেন, রাজু বিস্তা হয়েছেন। তাই পাহাড়কে আরো শক্তিশালী করবার জন্য আজকে উত্তরবঙ্গকে, শিলিগুড়িকে আরো বেশি আর্থসামাজিক একটি উত্তরণ এবং উন্নয়নের গতিমুখে প্রভাবিত করার জন্য আবার সিংলা সাহেবকে এখান থেকে রাজ্যসভায় পাঠিয়েছেন দেশের প্রধানমন্ত্রী। এখন আপনাদের এই শিলিগুড়ির মানুষের একজন এমপি নয়, আমরা ডবল ইঞ্জিন সরকার বানাবো, আর তার আগে আপনাদের ডবল ইঞ্জিন পাঠিয়ে দেওয়া হয়েছে। দুজন এমপি এখন আপনাদের কথা বলবেন, আপনাদের কথা, আপনাদের ব্যথা, আপনাদের আকাঙ্ক্ষা, আপনাদের প্রতারণা, আপনাদের বঞ্চনা, আপনাদের উন্নয়নের জন্য তারা লোকসভা এবং রাজ্যসভায় দুই কক্ষে আওয়াজ তুলবেন। কিন্তু আজকে সমস্যা আরো গভীর। সমস্যা আরো গভীর এ কারণে যে আজকে পশ্চিমবঙ্গের কি অবস্থা তৈরি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে উনি আবার হেঁটেছেন, উনি দীর্ঘদিন পরে আবার রাস্তায় হাঁটবেন। আমি কলকাতায় নেই, বৃষ্টি স্নাত হয়েছেন কিনা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমাদের জানা নেই, কিন্তু তৃণমূল কংগ্রেসের এই পদযাত্রা আজকে বাংলার বাইরে যে বাঙালি আছে তাদের চোখের জল নিয়ে আসবে। আজকে পশ্চিমবঙ্গের 30 লক্ষের বেশি পরিযায়ী শ্রমিক ভিন্ন ভিন্ন রাজ্যে কাজ করছেন। আজকে উগ্র বাঙালি প্রাদেশিকতা দিয়ে হিন্দিভাষীদের প্রতি বিতৃষ্ণা, ঘৃণার রাজনীতির জন্ম দিয়ে তৃণমূল কংগ্রেস যদি মনে করে যে আমাদের ঘরের ছেলে মেয়েরা যারা অন্য প্রদেশে কাজ করছে, যাদের তিনি কর্মসংস্থান দিতে পারেননি, যাদের মেধার মর্যাদা দিতে পারেননি, এখান থেকে মেধার এক্সোডাস বন্ধ করতে পারেননি, এখান থেকে ফ্লাইট অফ ক্যাপিটাল বন্ধ করতে পারেননি, তাদের সঙ্গে সুবিচার করবেন। বাংলার মানুষ রাজনীতি সচেতন, তারা নেড়া একবার বেলতলায় যায়, এবার তো এরা তো 3 বার চলে গেছে, 4র্থবারের জন্য আর যাবে না। তৃণমূল চলে যাচ্ছে, তৃণমূল যাবে, তৃণমূল চলে গেছে। এখন যেটা দেখছেন, এখন হচ্ছে মৃত শিশুকে সব মাই কোলে দীর্ঘক্ষণ আটকে রাখতে চায়, কিন্তু আটকে রাখতে পারবে না। স্বয়ং মা কালী এখন তৃণমূল কংগ্রেসের ফাইল নিতে অস্বীকার করে দিয়েছে। এখন মুখ্যমন্ত্রীর প্রতিবেশী মা কালী তিনি বলছেন যে দুঃস্বপ্ন দেখছি আমি রাত্রিবেলা, আমাকে এবার ছাড়ো, আমি আর পারছি না। এখন মা কালীকে ছেড়ে উনি জগন্নাথ দেবকে ধরেছেন। আগে তো রবীন্দ্রনাথকে চ্যালেঞ্জ করতেন, এখন স্বয়ং জগন্নাথকে চ্যালেঞ্জ করছেন মুখ্যমন্ত্রী। কারণ আমাদের মুখ্যমন্ত্রী ক্ষমতাবান, আমাদের মুখ্যমন্ত্রী শিল্পী, আমাদের মুখ্যমন্ত্রী কবি, আমাদের মুখ্যমন্ত্রী সাহিত্যকার, আমাদের মুখ্যমন্ত্রী গীতিকার, আমাদের মুখ্যমন্ত্রী চিত্রকার, আমাদের মুখ্যমন্ত্রী মরুভূমিতে তুলাই পাঞ্জি চালের চাষও পর্যন্ত করে ফেলতে পারেন। আমাদের মুখ্যমন্ত্রী বোল্ডার তুলে, বালি তুলে উত্তরবঙ্গের খরস্রোতা নদীগুলোর গতিমুখ পর্যন্ত পরিবর্তন করে দিতে পারেন। আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের খাদ্যমন্ত্রী 1,20,00,000 ভুয়ো রেশন কার্ডের খাবার হজম করে ফেলতে পারে। আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিভিন্ন পঞ্চায়েতে শৌচাগার পর্যন্ত খেয়ে হজম করে ফেলছেন। এ তো কোনো সাধারণ বিষয় নয়, এ অসাধারণ মুখ্যমন্ত্রী। রবীন্দ্রনাথ তৈরি করেছিলেন তার জীবনের একমাত্র স্বপ্ন, তার সমস্ত সম্পদ দিয়ে বিশ্বভারতী। তার সামনে অন্য কোনো জায়গা নেই, একদম বিশ্বভারতীর প্রাঙ্গণ সামনে, একদম হাম কিসি সে কম নেই। হ্যাঁ, চোখে চোখ রেখে সামনাসামনি দাঁড়িয়ে পড়লেন নতুন বিশ্ববিদ্যালয়, বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়। রবীন্দ্রনাথ গীতবিতান লিখেছেন, দিদি পিছিয়ে নেই, তিনি লিখে দিয়েছেন কবিতা বিতান। রবীন্দ্রনাথের গীতাঞ্জলি, মুখ্যমন্ত্রীর কথাঞ্জলি। রবীন্দ্রনাথকে চ্যালেঞ্জ জানিয়েছেন, এবার জগন্নাথ দেবকে চ্যালেঞ্জ জানিয়েছেন। আপনাদের দেহ করের টাকা, যে টাকা আপনারা আপনাদের শ্রমশক্তি দিয়ে অর্জন করেছিলেন, সেই টাকা আপনারা প্রত্যক্ষ বা পরোক্ষ করের মধ্যে দিয়ে রাজ্যের কোষাগারে জমা করেছেন। আরে বাঙালি তো পুরী যাবেই, বাঙালি তো দীঘা যাবেই, মধ্যবিত্ত নিম্নবিত্ত বাঙালি কোথায় যাবে? আজকে এখনো পর্যন্ত ট্রেনের পর ট্রেন স্যাংশন করবার পরেও টিকিট পাওয়া যায় না পুরীর। মুখ্যমন্ত্রী চাই বাঙালির দুঃখের কথা চিন্তা করেছেন, উনি জগন্নাথ দেবকে টেনে আনতে গেছেন।
টাকা কোথায়? উনি চাঁদা তুলতে পারতেন। ওনার যা টাকা আছে, মানে ওনার জনপ্রিয়তা যা আছে, ওনার কর্মীদের কাছে যা জিনিসপত্র আছে, তা দিয়ে অনেকেই এই মন্দির তৈরি করে দেওয়া হতো। হয়তো ভয় পেয়েছেন ওই সব টাকায় হাত দিয়ে মন্দির করলে আবার যদি অন্য অভিশাপ লাগে, তাই তৃণমূলের কর্মীদের থেকে উনি চাঁদা নেবার সাহস দেখাচ্ছেন। উনি আপনাদের টাকা খরচা করলেন ঘুর পথে, নাম দিলেন জগন্নাথ দেব কালচারাল সোসাইটি, তৈরি হয়ে গেল মন্দির। মন্দির তৈরির পরই সরাসরি জগন্নাথকে চ্যালেঞ্জ, পুরীর জগন্নাথ ধামকে চ্যালেঞ্জ। এতদিন তো রবীন্দ্রনাথ চ্যালেঞ্জের মুখে ছিলেন, এতদিন তো নরেন্দ্র মোদী ছিল চ্যালেঞ্জের মুখে, এখন জগন্নাথ দেবকে চ্যালেঞ্জ করছে, বলছেন ওটাও ধাম। যে আমি কি করব, আমার তো একটা কিছু করণীয় থাকতে পারে, আমার তো এছাড়া পথ নেই, আমি কি করে এখন সমুদ্র দিয়ে যাতায়াত করব? কি ব্যাপার? সেজন্য জগন্নাথ দেব ঠিক করে নিয়েছেন যে আমি এখানেই আছি, শান্তিতে আছি, তোমার সঙ্গে আছি, 26 পর্যন্ত আছি, আর কিন্তু টানাটানি করো না, আমি এখানেই থেকে যাব। আমরা বারবার বলতাম যে ফিরাদ হাকিম, তিনি গঙ্গা পুজোর ব্যবস্থা করেছিলেন, আমাদের ফিরাদ হাকিম, মানে যিনি দাওয়াতে ইসলামের কথা বলেন, মিনি পাকিস্তানের কথা বলেন, সেই ফিরাদ হাকিম। উনি বিরাট দুর্গা পুজো করেন, উনি নামাজি হিন্দু, মানে নামাজও পড়ছেন, দুর্গা পুজোও করছেন, ভালো কথা। আমরা তো ওনাকে এরকম রূপে দেখতে চাইনি, আমরা তো অন্য ফিরাদ হাকিমকে চিনতাম। কিন্তু এখন তৃণমূল কংগ্রেসের মধ্যে প্রতিযোগিতা লেগে গেছে, কে আজকে তৃণমূল কংগ্রেসের মুসলমানের নেতা হবে। হুমায়ুন কবির সে বলছে আমি 30% কেটে ভাসিয়ে দেব। একজন বলছেন যে হাম দো হামারা দো নেই, হাম দো হামারা চার হোনা চাইয়ে। আবার একজন মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলছেন বিজেপি ইজ প্র্যাকটিসিং হিন্দু ধর্ম ইজ গন্ধা ধর্ম। এটা মুখ্যমন্ত্রীর বক্তব্য। আর তার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী এখন জগন্নাথকে নিয়ে এসেছেন। আবার আমাদের সাংবাদিকরা প্রশ্ন করছেন যে আপনারা কেন মা কালীকে নিয়ে এলেন, আপনাদের কি জয় শ্রীরাম কাজ করছে না? আরে রাম, আরে রামের সঙ্গে আবার কোথা থেকে মা কালীর সংঘর্ষ হলো? আরে বলছে পশ্চিমবঙ্গে তো রাম ছিল না। তাহলে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় পুজো তো দুর্গা পুজো, অকাল বোধন, সে পুজো তো শুরু করেছিল রাম। আমরা তো চিরকাল শুনেছি বাংলার মাটিতে দাঁড়িয়ে, এতদিন পর্যন্ত বাঙালি তো গজল শুনতো, ভজন শুনতো, অনুপ জালোটার मेरा मन में राम मेरा तन में राम रोम रोम पर राम रे राम से मेरे लिए थैल लगा दे छोड़ जगत की काम रे। अरे राम छिलो, রাম আছে, রাম থাকবে। এই যে শ্রীরাম আপনি উচ্চারণ করলেন, শ্রীরামের মানে কি? শ্রী শব্দের অর্থ সমৃদ্ধি, আর রাম স্ট্যান্ডস ফর ভ্যালুজ, মূল্যবোধের প্রতীক। সমৃদ্ধি এবং মূল্যবোধের জয় হোক, এটাই হলো জয় শ্রীরামের অর্থ। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর ছোঁয়ায় আজকে জয় শ্রীরাম হয়ে গেল প্রতিবাদের স্লোগান। মুখ্যমন্ত্রী যেদিন হয় জয় শ্রীরাম শোনা মাত্রই, যেদিন বলে দিলেন গালিগালাজ করছে আমাকে, সেদিন থেকে জয় শ্রীরাম থাকলো না, জয় শ্রীরাম প্রতিবাদের ভাষা হয়ে গেল। হ্যাঁ, আমরা কালীকে ধরেছি, আষ্টে পিষ্টে ধরেছি, আমরা মাকে ছাড়বো না। মা দিদিকে ছেড়ে দিয়েছে, আমরাও তো ওনাকে ধরেছি। আমরা কি অন্যায় করেছি বলুন? আমাদের কাছে যখন পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন প্রান্ত থেকে শুধু নয়, আপনার শিলিগুড়ির মানুষও যখন যায় তখন বলে প্রথমেই কালীঘাট যাব। উত্তর ভারতের মানুষ এসে বলে আমাদের তো এখন যেতেই হবে কালীঘাট। দক্ষিণ ভারতের মানুষ শুধু দক্ষিণ ভারত থেকে তারাও এসে কালীঘাটে পুজো দিয়ে যান। নেপালের মহারাজার বলি হয় কালী মন্দিরে। কাপুর পরিবারের কোন ছবি যদি রিলিজ করে, প্রথম ততদিন পর্যন্ত অরোরা স্টুডিও ছিল, তাদের প্রোডাকশনের ছবি যেদিন হতো, শুরুর দিন আজকে পুজো দেয়া হতো কালীঘাটে। বাংলা এবং বাঙালির সঙ্গে কালী সম্পৃক্ত। আর আরেকটি ব্যাপার আছে, কালী কিন্তু আক্রান্ত। আপনি কালী ভক্তি করবেন, কালীর সামনে পুজো দেবেন, মা কালীকে জবা ফুলের মালা দেবেন, কালীর নামে কচি পাঁঠার মাংস খাবেন, আর কালী মন্দির ভাঙচুর হবে, আপনি চুপ করে থাকবেন। এটা তো চলতে পারে না। আজকে দার্জিলিং এ যাচ্ছি, যশবন্ত সিং এর আজকে প্রচারে না, যশবন্ত সিং এর নমিনেশন ফাইল হবে। যে সমস্ত পাহাড়ের বাঁকে জনমানব শূন্য, সেখানেও
আজকে আমাদের নেপালি গোর্খা ভাই বোনেরা তারা তাদের পোশাক মা কালীর নামে স্লোগান দিচ্ছেন। আরে বাঙালি কালী মাকে বাঁচাবে না? বাংলাদেশে কালী মন্দির আক্রান্ত হয়েছে, কালীর মন্দিরকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। মুর্শিদাবাদে কালী মন্দির আক্রান্ত, মালদায় কালী মন্দির আক্রান্ত, নদিয়ায় কালী মন্দির আক্রান্ত, কলকাতার অনতি দূরে সল্টলেকের সামনে উল্টোডাঙ্গায় কালী পুজোর বিসর্জনের উপরে বোমাবাজি, পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। কালী অসুরক্ষিত। পশ্চিমবঙ্গের বহুত্ববাদ আজকে চ্যালেঞ্জের মুখে। রামকৃষ্ণের যত মত তত পথের বলার কথা ক্ষমতা এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর বাংলাদেশে নেই। কারণ আমরা জানি এই যে প্রগতিশীলতা, তথাকথিত ধর্মনিরপেক্ষতা, এগুলো কাদের জন্য? এগুলো যেখানে হিন্দু সংখ্যাগরিষ্ঠ সেখানে চলে। জ্যোতি বসু পূর্ববঙ্গের বাসিন্দা ছিলেন, ওখানেও জমিদার ছিল, ওখানেও জোরদার ছিল, ওখানেও মিল ছিল, ওখানেও শ্রমিক ছিল, ওখানেও দুনিয়ার মজদুরকে এক করবার আহ্বান ছিল, কিন্তু ধরে রাখতে পারেননি। তাই কোথায় ছিল জ্যোতিবাবুর বাড়ি? কোথায় ছিল প্রমোদ দাশগুপ্তের বাড়ি? কোথায় ছিল বালক ব্রহ্মচারীর বাড়ি? কোথায় ছিল অনুকূল ঠাকুরের বাড়ি? কোথায় ছিল রাম ঠাকুরের বাড়ি? কোথায় ছিল সৌগত রায়ের বাড়ি? কোথায় ছিল তথাগত রায়ের তপন শিকদারদের বাড়ি? কোথায় ছিল প্রিয়রঞ্জন দাস মুন্সির বাড়ি? কোথায় ছিল সোমেন মিত্রর বাড়ি? ওরা সবাই ছিলেন ওপারে। ওখানে গান্ধীবাদ চলেনি, মার্ক্সবাদ চলেনি, একাত্ম মানববাদ চলেনি, একই বৃন্তে দুটি কুসুম চলেনি, হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কুঞ্জন চলেনি। ওখানে বলেছে এখানে যত মত তত পথ নয়, এখানে একটাই পথ, যে পথ হচ্ছে মৌলবাদী ইসলামিক ফ্যাসিজমের পথ। আমরা মুসলমানের বিরোধিতা করবার জন্য রাজনীতি করতে এখানে আসিনি। আমাদের লড়াই কোনো মুসলমানের বিরুদ্ধে নয়, আমাদের লড়াই একটা ধর্মান্ধতার বিরুদ্ধে, আমাদের লড়াই মুসলমানের দারিদ্র্যের বিরুদ্ধে, তাদের অশিক্ষার বিরুদ্ধে, তাদের এই চূড়ান্ত র্যাডিকালাইজেশনের বিরুদ্ধে, তাদের ভারত বিদ্বেষের বিরুদ্ধে। আপনারা জানবেন ভারতবর্ষ পৃথিবীতে একটাই দেশ আছে যেই দেশ ধর্মের নামে তৈরি হয়েছে। পৃথিবীতে আর অন্য কোন দেশ নেই, কোন দেশের দৃষ্টান্ত আপনি আনতে পারবেন না যে দেশ ধর্মের নামে তৈরি হয়েছে। একটা দেশ তৈরি হয়েছিল যার নাম ছিল পাকিস্তান। আওয়াজ উঠেছিল পশ্চিমবঙ্গে মাইনরিটি হ্যাজ আ রাইট টু সেলফ ডিটারমিনেশন, আত্মনিয়ন্ত্রণের অধিকার চাই। হিন্দু মুসলমান দুটি পৃথক জাতি একসঙ্গে বসবাস করতে পারে না, তাই মুসলমানদের জন্য পাকিস্তান চাই। 1942 সালে গান্ধীজি লিখেছিলেন তার হরিজন পত্রিকায়, আমার এমন কোন অহিংস পথের জানা নেই, সন্ধান নেই, আমার কাছে নেই, যা দিয়ে বিশাল সংখ্যক মুসলমানের আত্মনিয়ন্ত্রণের দাবিকে ঠেকিয়ে রাখা যায়, যদি তার অবশিষ্ট বৃহৎ প্রতিশংস এর বিরুদ্ধে রুখে না দাঁড়ায়। কিন্তু সেদিন আমরা আত্মসমর্পণ করেছিলাম, মিলনের পদযাত্রা করতে করতে, হাতে সম্প্রীতির রাখি বাঁধতে বাঁধতে আমরা হেরে গিয়েছিলাম, পরাজিত হয়েছিলাম কূটনৈতিক ব্রিটিশ চতুর সাম্রাজ্যবাদী শয়তানির কাছে। দেশের বুকে নেমে এসেছিল এক অভিশাপ, দেশ বিভাগের অভিশাপ। আর্থিক তারই আগে যখন গোটা দেশ জুড়ে বাংলা কি হবে তা নিয়ে আওয়াজ উঠছে, তখন কেসি চ্যাটার্জি, আজাদ হিন্দ ফৌজের লেফটেন্যান্ট জেনারেল, তিনি কলকাতায় একটি কমিটি তৈরি করলেন। বললেন হিন্দুদের জন্য একটা সেপারেট হোমল্যান্ড চাই, একটা রাজ্য চাই, আর তার জন্য মানুষকে তিনি এগিয়ে আসবার কথা বললেন। ধীরে ধীরে তিনি জনপ্রিয়তা লাভ করতে শুরু করল। কংগ্রেস প্রকাশ্যে দাঁড়িয়ে তার বিরোধিতা করল না। অবশেষে এলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, এগিয়ে এলেন নদিয়ার রানী জ্যোতির্ময়ী, এগিয়ে এলেন এনসি চ্যাটার্জি। শ্যামাপ্রসাদ আহ্বানে সাড়া দিয়ে বিজ্ঞানী মেঘনাথ শাহ তিনি এগিয়ে এলেন প্রবাদ প্রতিম ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার। তারা সবাই বললেন হিন্দু হোমল্যান্ড চাই, আমাদের বহুত্ববাদকে বাঁচাতে হবে, বাংলার সংস্কৃতিকে বাঁচাতে হবে, বাঙালির মূল্যবোধকে বাঁচাতে হবে। সেদিন সেই দাবি সমর্থিত হয়ে গেল। তারপরে হিন্দু মহাসভার একটি কমিটি অধিবেশন ডাকা হলো 3রা এপ্রিল 1947-এ। প্রথমে বক্তৃতা করলেন এনসি চ্যাটার্জি। দীর্ঘ বক্তৃতা করবার পরে তিনি বললেন, আজকে ভারতবর্ষ স্বাধীনতা কবে পাবে না সেটা বিষয় নয়, স্বাধীনতা আমরা পাবই, কিন্তু আমাদের যদি বাঁচতে হয়
আমাদের সংস্কৃতিকে যদি বাঁচিয়ে রাখতে হয়, এই অত্যাচারীদের হাত থেকে যদি মুক্তি পেতে হয়, জাতীয়তাবাদী সরকারের অধীনে আমাদের একটা হিন্দু বাঙালির আলাদা ব্যবস্থা করতে হবে। পরের দিন বক্তৃতা করলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি 4 এপ্রিল হুগলির তারকেশ্বরে। হিন্দু মহাসভা তাদের প্রাদেশিক সভা চলছে, এনসি চ্যাটার্জি প্রদেশের সভাপতি। সেই কমিটির মিটিং এ শ্যামাপ্রসাদ মুখার্জি বক্তৃতায় বললেন, পাকিস্তান or no Pakistan, that is immaterial, but one thing is concerned, is mandatory, that is a separate homeland for Hindu Bengali. তিনি বললেন 5 এপ্রিল হিন্দু মহাসভা তারা আনুষ্ঠানিকভাবে এই তাদের এই বক্তব্যকে তারা শিলমোহর লাগিয়ে দিলেন। সেদিন অনেকে মানুষ আন্দোলনে কাজে নেমেছিলেন। আজকে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য সুখেন্দু শেখর রায়ের পিতা শিবেন্দু শেখর রায়, সেই শিবেন্দু শেখর রায়ের সঙ্গে বাঙালি বিশ্বাসঘাতকতা করেছে, বেঈমানি করেছে। মমতা ব্যানার্জির দল, সুখেন্দু শেখরের পুরনো দল কংগ্রেস, আজকে শিবেন্দু শেখর রায়ের নামটা মালদা থেকে মুছে দিয়েছে। যে শিবেন্দু শেখর রায় বিবাদমান সমস্ত জমিদারদের ঐক্যবদ্ধ করে কলকাতায় নিয়ে গিয়েছিলেন, যে শিবেন্দু শেখর রায় মুসলিম আধিক্য থাকা সত্ত্বেও আজকে মালদা জেলাকে ভারতবর্ষের অন্তর্ভুক্ত করবার জন্য র্যাডক্লিফের বাউন্ডারি কমিশনে মালদার হয়ে নেতৃত্ব দিয়েছিলেন, সেই শিবেন্দু শেখর রায়ের নাম আজকে উত্তরবঙ্গ তো অনেক দূরের কথা, মালদার মানুষ জানেন না। এই ইতিহাস কিন্তু নতুন করে ঘুরে আসছে, কারণ আবার পশ্চিমবঙ্গের পরিস্থিতি 1946 সালের দিকে পৌঁছচ্ছে। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের নেতারা যে ভাষায় কথা বলছেন, সেই ভাষায় অতীতে কোনো কংগ্রেসের নেতা কথা বলেননি। আমরা সরদার আমজাদ আলীর মুখে কোনোদিন এই ধরনের শব্দ শুনিনি। আমরা আব্দুল মান্নানকে কোনোদিন এই ভাষায় বক্তৃতা করতে আমরা দেখিনি। আমরা দীর্ঘদিন বহরমপুর থেকে জেতা অধীর রঞ্জন চৌধুরীকে এই ভাষায় বক্তৃতা করতে কোনোদিন শুনিনি। আমরা শুনিনি মুসলিম প্রধান জঙ্গিপুর কেন্দ্রের প্রাক্তন সাংসদ এবং ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জি কোনোদিন হিন্দু মুসলমানের এই বিভাজনের কথা বলেছেন। প্রণব মুখার্জি আমাদের বিরোধী ছিলেন, প্রণব মুখার্জি আমাদের রাজনৈতিক অবস্থানের বিপরীতে ছিলেন, কিন্তু প্রণব মুখার্জি প্রকাশ্যে মানুষের সামনে দাঁড়িয়ে বলতেন যে আমি প্রতিদিন চণ্ডী পাঠ করি। পার্লামেন্টেও তিনি বিতর্কে, তিনি কংগ্রেসের পক্ষ নিয়ে আমাদের বিরোধী অবস্থানে থেকে ওই গর্জে গর্জে খানে মুড়ো মধু পিবামে তিনি বক্তৃতা করেছেন। কিন্তু আজ সমস্ত অবস্থানটা বদলে গেছে। আজকে দেখবেন পেট ভর্তি মাছের ঝোল ভাত খেয়ে দুপুর বেলায় সন্ধ্যাবেলায় তৃষ্ণার্ত অভুক্ত মুসলমানের সঙ্গে আজকে পেঁয়াজি আর ফলের রস খেয়ে রোজা খোলার নাটক চলেছে। মাঝখানে কলকাতায় ছবি দেখা যেত, এখন ছবিগুলো সরিয়ে দিয়েছে। মাথায় ফেজ টুপি, হাত উপরের দিকে তুলে রেখেছে। কারণটা কি? ওটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নয়, ওই হাতটা তুলে রেখেছে একটাই কারণে, যে বড় ফুটবল 30% ভোট ওটা পড়বে, এরা লুটবে। আজকে এই রাজনীতির বিরুদ্ধে সরে আসতে হবে। যদি কেউ মনে করে থাকেন যে 30% ভোট দিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতির গতিমুখকে বদল করে দিতে পারবেন, ভুল করছেন। আসামের দিকে তাকিয়ে দেখুন, আসামের দিকে তাকান। আসামের মানুষ আজকে ওখানে বিজেপিকে জিতিয়েছে, ওখানে এখানের থেকে 10% বেশি মুসলমান আছে, বিজেপি ক্ষমতায় আছে। আমরা হিন্দু মুসলমানের নামে ভোট চাইতে আসিনি, আমরা শুধু মুসলমানকে বলছি একবার আয়নার সামনে দাঁড়িয়ে চিন্তা করুন, নিজেকে প্রশ্ন করুন যে 14 বছর আগে থেকে আজ পর্যন্ত আপনারা কি পেয়েছেন। আপনাদের হাতে কেউ বই তুলে দেয়নি, ছেলেদের হাতে পাথর তুলে দিয়েছে। আপনাদের ছেলে মেয়েদের হাত থেকে কলম কেড়ে নিয়ে সেখানে আপনারা প্লেট তুলে দিয়েছেন ওই পার্ক সার্কাস এলাকায় চালানোর জন্য। এটা মুসলমানের পরিচয় হতে পারে না। আপনারা দাঁড়ান এপিজে আব্দুল কালামের পংক্তিতে, আপনারা দাঁড়ান এস ওয়াজেদ আলীর পংক্তিতে, আপনারা দাঁড়ান সৈয়দ মুস্তফা সিরাজ, সৈয়দ মুস্তফা আলীর পংক্তিতে। আমাদের বিরোধী হলেও আপনারা দাঁড়ান।
আজকে ফুল বউয়ের লেখক আবুল বাসারের পংক্তিতে একবার চিন্তা করে দেখুন, আবুল বাসারের ছেলে মেয়ে কোন স্কুলে পড়েছে। চিন্তা করে দেখুন, ববি হাকিমের ছেলে মেয়ে কোন স্কুল কোন কলেজে পড়েছে। আমাদের মুসলমান ভাইরা যত নেতা আছেন, মন্ত্রী আছেন, যারা বিভিন্ন সময় ধর্মনিরপেক্ষতার কথা বলেন, তাদের ছেলে মেয়েরা পড়ে ইংলিশ মিডিয়ামে। কটা করে বাচ্চা ওখানে, একদম ফ্যামিলি প্ল্যানিং জবরদস্ত, হাম দো হামারা দো। আর বাদ বাকি হচ্ছে পয়দা করে ফয়দা লোটো, তোমরা চালিয়ে যাও। এই রাজনীতি আর বাংলার মানুষ সহ্য করবে না। যারা মুক্ত মনস্ক মানুষ আছেন, যারা উদারচেতা মানুষ আছেন, যারা বাংলাদেশের এই র্যাডিক্যালাইজেশনের বিরুদ্ধাচারণ করছেন, সেই মুসলমানরা আক্রান্ত। একজন সাংবাদিক শ্যামল দত্ত, বাংলাদেশের প্রতিরোধ সাংবাদিক, এখনো পর্যন্ত তিনি জেলে আছেন, মুক্ত হতে পারেননি। যারা এখানে গান কবিতার কথা বলছেন, বাংলা বাঙালির কথা বলছেন, আমাদের প্রাণের কবি, আমাদের রোম্যান্সের কবি জীবনানন্দ দাশ, সেই জীবনানন্দ দাশের কবিতা বলতে বলতে একজন জেলে চলে গেলেন। আবার আসিব ফিরে এই ধানসিঁড়িটির তীরে, বলছিলেন ইসকনের এক সন্ন্যাসী, তিনি এখন জেলে। যে তাকে খাবার দিতে যেত, ওষুধ দিতে যেত, সেও এখন জেলে। আপনারা দেখেছেন সিটি অফ আলেকজান্দ্রিয়ার সবচেয়ে বড় লাইব্রেরি যে মৌলবাদীরা ধ্বংস করেছিল, যারা নালন্দা, তক্ষশিলা, বিক্রমশিলাকে ধ্বংস করেছে, বই জ্বালিয়ে রান্নার ইন্ধন হিসেবে ব্যবহার করেছে, আজকে তারাই কিন্তু আবার একইভাবে ইন্দিরা গান্ধীর লাইব্রেরির 70,000 বই বাংলাদেশে জ্বালিয়ে দিয়েছে। সেই মানসিকতার মানুষরাই কিন্তু আবার মুর্শিদাবাদে বাড়িতে ঢুকে হিন্দু ছেলে মেয়েদের উপর আক্রমণ করে তাদের বইতে আগুন ধরাচ্ছে। আজকে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে বাঙালিকে, না হলে পশ্চিমবঙ্গ পশ্চিম পাকিস্তান হয়ে যাবে। আজকে এই রাজ্য থেকে পুঁজি ভিন্ন রাজ্যে সরে যাচ্ছে। উত্তরবঙ্গের জন্য যে বাজেটারি অ্যালোকেশন, সেই বাজেটারি অ্যালোকেশন সর্বাধিক খরচা হয়েছে একবার 41%। বাদ বাকি 21 থেকে 24% মধ্যে ঘোরাফেরা করেন। এখানে সাংবাদিকরা আছেন, একটু হিসাব করে দেখে নেবেন কত শতাংশ টাকা আমি ভুল বলছি কিনা। আমি নিজে অল্প দিনের জন্য বিধায়ক ছিলাম। আপনাদের এখানকার মহানগরী, যিনি জন্মলগ্ন থেকে তৃণমূল কংগ্রেসে আছেন, তার সামনে উত্তরবঙ্গের বাজেট ঘোষণা করা হলো। আমি একা উঠে দাঁড়িয়ে চিৎকার করলাম যে এই টাকায় উত্তরবঙ্গের কি হবে। কিছু বামপন্থী বিধায়ক উঠে দাঁড়ালেন। যখন চারিদিক থেকে কিছু বিধায়ক হচ্ছে, তখন সিপিএম এর শক্তি ছিল ভিতরে। কংগ্রেস এবং সিপিএম সবাই কিন্তু বলেছিল যে এই টাকায় উত্তরবঙ্গের কি হবে। অনেক টানা পোড়েনের পর গৌতম বাবু হঠাৎ উঠে দাঁড়িয়ে বলল, একটু ঘোরালে ভালো। মানে গলা দিয়ে আওয়াজ পর্যন্ত বেরোচ্ছেন না। এই আমি নিজে শুনেছি। এই যে এখন একজন দেখেছি আমাদের গুহ সাহেব তো চারিদিকে হুমকি দিচ্ছেন, বলছেন বিজেপির বুথে বসলেই মারবে। ওই যে খুব মারবে, কি যে কাকে মারবে তো সময় বলবে। ওনাকে তো আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। মারের বদলে মার, চোখের বদলে চোখ, নাকের বদলে নাকের রাজনীতি বিজেপির রাজনীতি নয়। কিন্তু একটা কথা মনে রাখবেন, ভয়বিন হয়ে না প্রীত, এটাও কিন্তু রামচরিত মানসে বলে দেওয়া আছে। আপনারা মনে রাখবেন, গান্ধীজি সারা জীবন অহিংসার কথা বলেছেন, হাতে গীতা নিয়ে ঘুরেছেন। ওই গীতায় লেখা আছে যুদ্ধ করো, যুদ্ধ করো, যুদ্ধ করো, যুদ্ধ চলবে। কিন্তু যে আমাদের উদয়ন গুহা তো বিবৃতি দিচ্ছেন, উনি তো ছিলেন অন্য দলের নেতা, উনি চেয়ারম্যান পর্যন্ত হয়েছিলেন। সমস্ত বামপন্থীরা তাকে অভিনন্দন জানিয়েছিলেন। বাংলার মানুষ তৃণমূলের আগ্রাসনের বিরুদ্ধে তার এই জয়কে নিঃসন্দেহে একটি বড় সাফল্য বলে চিহ্নিত করেছিলেন। মক পার্লামেন্ট হয়েছিল বিধানসভার বাইরে, আমার মনে আছে। সেই মক পার্লামেন্টে স্পিকার কে ছিলেন, স্পিকারের ভূমিকায় অভিনয় করেছিলেন উদয়ন গুহ। যিনি স্পিকারের ভূমিকায় অভিনয় করতেন, উনি আজকে জল্লাদের ভূমিকায় নেমে পড়েছেন। এটা মানুষ প্রত্যাশা করবে না। কিন্তু এই সব গুহরা কেউ থাকবে না। 2026-এর নির্বাচনের আগে এই গুহরা একটি নির্দিষ্ট গুহায় ঢুকে পড়তে পারে, সেখান থেকে বেরোনো কিন্তু খুব মুশকিল। মানুষ ভোট দেবে। এখন বলছে ঘুরপথে এনআরসি চালু করেছে, বাংলা এবং বাঙালির সর্বনাশ। আরে যে কোনো জায়গায়, যে কোনো প্রদেশে, যেখানেই বাঙালিদের আইডেন্টিটি কার্ড চেক করবে, কেন করবে না?
দেশের আভ্যন্তরীণ সুরক্ষার স্বার্থে মাইগ্রেন্ট লেবারদের আইডেন্টিটি চেক করতে হবে। যদি দেখা যায় বাংলাদেশের কোন মানুষ এখানে এসে নাম বদল করে আজকে উত্তর 24 পরগনা, শিলিগুড়ি কিংবা মধ্যমগ্রাম থেকে তারা ফেক আইডেন্টিটি, ফেক আধার কার্ড সংগ্রহ করে নিজেকে ভারতবাসী বলে পরিচয় দিয়ে আজকে সামনে আসে, তাহলে তাদের বিরুদ্ধে কিন্তু আজকে ব্যবস্থা নেওয়া হবে। বলছে দিল্লিতে ধর্নায় চলে গেছে, কাজ পাইনি দিল্লিতে ধর্না। কিসের জন্য ধর্না? কি হয়েছে দিল্লিতে? একটি পুঁথি গন্ধময় একটা বস্তি, সেই বস্তির বাসিন্দা 95% বাসিন্দা হচ্ছে আইদার বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী না হলে রোহিঙ্গা। তারা একটা জায়গার একটা পয়েন্ট থেকে একটা ইলেকট্রিকের মিটার নিয়েছে, সেই মিটার থেকে সবাই সংযোগ করে দিয়েছে। করে দেওয়ার পরে দেখা গেছে এত বিদ্যুৎ তারা ব্যবহার করে যে বিল হয়েছে 80 লক্ষ টাকা। বারবার বলছে টাকা দাও, তারা যায়নি। এবার সংশ্লিষ্ট পর্ষদ গেছে কোর্টে, কোর্ট রায় দিয়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দাও, বিদ্যুৎ কেটে দেওয়া হয়েছে। আর কিছু মানুষ বলছেন বাঙালিদের বিরুদ্ধে আক্রমণ হয়েছে। আরে বাঙালিকে তো আক্রমণ করছে তৃণমূল কংগ্রেস, বাংলাকে আক্রমণ করছে তৃণমূল কংগ্রেস, বাংলা ভাষার সর্বনাশ করছে তৃণমূল কংগ্রেস, কুল শিক্ষা তুলে দিয়েছে তৃণমূল কংগ্রেস, 40,000 চাকরি বিক্রি করেছে তৃণমূল কংগ্রেস, প্রত্যেকটা সরকারি দপ্তরকে লুটের আখড়ায় পরিণত করেছে তৃণমূল কংগ্রেস, মিড ডে মিলের চাল খেয়েছে তৃণমূল কংগ্রেস, রেশনের ডাল খেয়েছে তৃণমূল কংগ্রেস, উত্তরবঙ্গের নদীর ফোল্ডার খেয়েছে তৃণমূল কংগ্রেস, উত্তরবঙ্গের জঙ্গলের দুষ্প্রাপ্য ক্যাকটাস খেয়েছে তৃণমূল কংগ্রেস, অর্কিড খেয়েছে তৃণমূল কংগ্রেস, গাছ খেয়েছে তৃণমূল কংগ্রেস। আজকে সেই তৃণমূল কংগ্রেস বলছে বাঙালির কথা। এ বাঙালি বললে আর বাঙালি ভুলবে না। বাঙালি আর যাই হোক মূর্খ নয়, বোকা নয়। বাঙালি তৃতীয়বারের জন্য নির্বাচিত করেছিল। বাঙালির হৃদয়ে একদিন ছিলেন, হৃদয় সম্রাজ্ঞী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদিন মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্ন দেখাতে পেরেছিলেন সিপিএম হারতে পারে, সিপিএম হারতে চলেছে, সিপিএম হারবে, সিপিএম ক্যান বি ডিফিটেড, সিপিএম সার্টেনলি টু বি ডিফিটেড এন্ড গোয়িং টু বি ডিফিটেড। এই বিশ্বাস যিনি মানুষকে দেখাতে পেরেছিলেন, এই বিশ্বাস যিনি এই স্বপ্ন দেখিয়ে বাস্তবায়িত যিনি করতে পেরেছিলেন, তিনি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে মানুষ গান গাইছে, জানি না কেন এমন হয়, তুমি আর নেই সে তুমি। এখন বদলে যাওয়া মমতা ব্যানার্জি, বদলে যাওয়া পশ্চিমবঙ্গ, এগিয়ে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের জিডিপি নাকি ন্যাশনাল জিডিপির থেকে বেশি। পশ্চিমবঙ্গের কৃষকের রোজগার 3 গুণ। পশ্চিমবঙ্গের চা বাগানকে ধ্বংস করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা আবার যাচ্ছি নির্মলা সীতারামনের কাছে। আমাদের রাজু বিস থেকে শুরু করে আমাদের যারা 3 জন এখানে, ডাক্তার জয়ন্ত রায়, আমাদের মনোজ টিগ্গা এবং আমরা 4 জনে আবার যাচ্ছি নির্মলা সীতারামনের সঙ্গে দেখা করতে। আমি 2 বার কথা বলেছি। নির্মলাজির বক্তব্য হচ্ছে একটাই, কেন্দ্র সরকার চা বাগানকে বাঁচাতে, চা বাগানকে, দার্জিলিং এর চাকে আরো কম্পিটিটিভ করে তুলতে ইন্টারন্যাশনাল মার্কেটে আমরা বদ্ধপরিকর। কিন্তু মুশকিল হচ্ছে স্টেট গভর্নমেন্টের কোনো সহযোগিতা নেই, কোনো পার্টিসিপেশন নেই। আজকে পাহাড়ের দিকে তাকিয়ে দেখুন, দার্জিলিং এর দিকে, সেখানে নতুন একটা কমিটি তৈরি করে দেওয়া হলো, যে কমিটির কোনো সাংবিধানিক বৈধতা নেই। কিছু দুর্নীতিগ্রস্ত নেতাকে পয়সা পাইয়ে দেবার জন্য আর কিছু লুটেরা ঠিকাদারদের পাশে দাঁড়ানোর জন্য জিটিএ তৈরি করা হয়েছিল। আমরা জিটিএ এর বিরোধিতা করেছি। আমরা সীমিত শক্তি নিয়ে, আমাদের ওখানে সাংসদকে নিয়ে আমরা পাহাড়ের আর্থসামাজিক কিছুটা হলেও পরিকাঠামোর পরিবর্তন করতে পেরেছি। তাকিয়ে দেখুন পার্শ্ববর্তী রাজ্য আসামের দিকে, ত্রিপুরার দিকে, আর তাকিয়ে দেখুন দার্জিলিং এর পাহাড়ের দিকে। উন্নয়ন ওখানে ভিজিবল, উন্নয়ন ওখানে দৃশ্যমানতায় আছে, এখানে উন্নয়ন দৃশ্যমানতায় নেই। তাই জগন্নাথ দেবকে সাক্ষী রেখে বঙ্গোপসাগরে জগন্নাথ দেবের ইচ্ছায় তৃণমূলের বিসর্জন, তৃণমূলের অন্তিম যাত্রায় বাংলার মানুষের সবাই ভালো থাকবেন, আনন্দ থাকবেন। আমি 4 দশকের বেশি সময় বিজেপি করেছি বলি আমি বিজেপি। আর নতুন আমার থেকে অনেক পরে যোগ দিয়েছে দীপক বর্মন বলে, দীপক বর্মনের থেকে বড় বিজেপি আমি, এটা মনে করার কোথাও কোনো কারণ নেই। যার হাতে বিজেপির পতাকা সেই বিজেপি। মনে রাখবেন, বিপরীত পরিস্থিতিতে বিজেপির পরাজয় নিশ্চিত জেনেও, বিজেপির জমানত বাজেয়াপ্ত হবে নিশ্চিত জেনেও, বিজেপি হারবে নিশ্চিত জেনেও, যারা নিজেদের জীবন যৌবনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন কার্যত, তাকে দূরে সরিয়ে রেখে ব্যক্তিগত আশা আকাঙ্ক্ষা
কে দূরে সরিয়ে রেখে যারা বিজেপি করেছিলেন, যাদের জীবনে কোনোদিন প্রমোশন হয়নি বিজেপি করার কারণে, যাদের বিজেপি করার কারণে বিবাহ বিচ্ছেদ পর্যন্ত হয়ে গেছে, যারা জীবনে কোনোদিন এসি ফার্স্ট ক্লাসে ট্রাভেল করেননি বিজেপির টিকিটে, যারা কোনোদিন বিমান যাত্রা করেননি, যাদের নাম কোনোদিন সংবাদপত্রে একবারের জন্য লেখা হয়নি, যাদের চেহারা আমারই বেঁকাচোরা মুখটা যেরকম টিভিতে রোজ দেখা যায় এরকম যাদের মুখ একবারের জন্য দেখা যায়নি, তাদের জন্যই বিজেপি, তারাই বিজেপিকে প্রাসঙ্গিক করেছেন। এটা আজকের মানুষকে বুঝতে হবে, আজকে তাদের সেই সম্মান দিতে হবে এবং ওই পুরনো মানুষগুলোর কথাও চিন্তা করতে হবে যে তাদেরও বুঝতে হবে তাদের দিয়ে শুধু পশ্চিমবঙ্গে পরিবর্তন আনা সম্ভব নয়, নতুনকে আনতে হবে, নতুন প্রজন্মকে আনতে হবে, নতুন প্রজন্মের চোখ দিয়ে মানুষকে দেখতে হবে, আজকের রাজনীতিটাকে দেখতে হবে। আজকের তরুণ প্রজন্ম তারা আধুনিক জীবন চায়, তারা নাইট লাইফ চায়, আন্তর্জাতিক শিক্ষা চায়, তারা শিল্পে সুস্থ প্রতিযোগিতা চায়, তারা এখানে বিনিয়োগ চায়, তারা কৃষকের বাড়ির ছেলে তার অধিকার রক্ষা করতে চায়, সেই অধিকারকে সুনিশ্চিত করতে হবে। এই লড়াই 26-এ পশ্চিমবঙ্গের মানুষকে একটা অন্য পশ্চিমবঙ্গ উপহার দেবার লড়াই, যেখানে কোনো মৌলবাদের স্থান থাকবে না, যেখানে মানুষ কথা বলতে পারবে, মানুষ নির্ভয়ে বিজেপি সরকারের সমালোচনা করতে পারবে, যেখানে আবার সিপিআইএম পতাকা নিয়ে রাস্তায় নেমে বলতে পারবে এই কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদীর পুঁজিবাদের বিরুদ্ধে দুনিয়ার মেহনতি মানুষ এক হও, তাদের মিছিল নিয়ে তারা যেতে পারবেন। আমরা তার ব্যবস্থা করব। আর আমরা সেই ব্যবস্থা করে দেবো যেখানে কংগ্রেসের নেতারা দাঁড়িয়ে বলতে পারবেন যে আজকে গান্ধী পরিবারের জন্যই ভারতবর্ষের স্বাধীনতা এসেছে, সেটাও আপনারা বলবেন, কেউ আপনাদের মিছিলে বাধা দেবে না। তৃণমূল কংগ্রেস আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে আমার দিদি তোমার দিদি বলে রাস্তায় নামতে পারেন, কোনো অসুবিধে নেই, কিন্তু এই লড়াই পশ্চিমবঙ্গ বাঁচানোর লড়াই, অস্তিত্ব রক্ষার লড়াই। তাই দলের পতাকা দূরে সরিয়ে রাখবেন না, দলের পতাকাটা নিজের বুকের মধ্যে রেখে দিন, অন্তরে রেখে দিন, রংটা নিজের মস্তিষ্কে রেখে দিন, এগিয়ে আসুন, সামিল হন, বিসর্জনে সামিল হন। কারণ মানুষ তৈরি করে দিয়েছে বিসর্জন, মানুষ তৈরি করে দিয়েছে বাইনারি, যে বাইনারি মানুষ 2019-এ তৈরি করেছিলেন, কালীগঞ্জের উপনির্বাচন পর্যন্ত সেই বাইনারি অটুট আছে। তৃণমূলকে হারাতে পারবে বিজেপি, তাই তৃণমূল হারবে, তৃণমূল হারতে চলেছে, হারাবে বিজেপি। নো ভোট টু বিজেপি নয়, নোটা নয়, মুখোশের আড়ালে নয়, মুখোমুখি এগিয়ে আসুন, কংগ্রেস আসুন, সিপিএম আসুন, ফরওয়ার্ড ব্লক আসুন, আরএসপি আসুন, তৃণমূল কংগ্রেসের যারা ক্ষমতার অমৃত রস পান করেননি তারা আসুন, সবাই মিলে আগে সরকারটাকে সরিয়ে দিন, তারপর যে যার পথ বেছে নেবেন, যে যার রাস্তা বেছে নেবেন, যে যার রং বেছে নেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। সুমিতাকে অনেক অনেক